শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন গত ৫ মাসে বাংলাদেশ থেকে কোনো অর্থ বিদেশে পাচার হয়নি। গণমাধ্যমে পরিবেশিত খবর মোতাবেক বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এখনও পাচার হওয়া কোনো অর্থ ফেরত আসেনি। অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের পর বলেছিলেন বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা খুব কঠিন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় পাচারকৃত অর্থ ফেরত আনা যাবে কি? এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন এক্সপার্ট উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব ডক্টর আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান এনবিআর। আমাদের সঙ্গে রয়েছেন জনাব ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী গত 10 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 4,56,000 কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIB এর প্রতিবেদন অনুযায়ী গত 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা এবং ব্যাংকের মতো আনুষ্ঠানিক মাধ্যম ব্যবহার করে পাচার করা হয়েছে $17 মিলিয়ন। এই যখন অবস্থা, তখন আসলে আমাদের সবচেয়ে বড় কনসার্ন এত টাকা যে চলে গেল সেগুলোকে আমরা আবার ফেরত আনতে পারবো কিনা। পাচার হওয়া অর্থের পরিমাণ যেটা বলা হচ্ছে সেটা কি এতটাই, নাকি অনানুষ্ঠানিকভাবে এর থেকে বেশিও হতে পারে? আবার আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাই এই জায়গাটায়, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি সম্প্রতি এক ব্রিটিশ গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা বিশ্বে নজিরবিহীন। এই বক্তব্য এবং এই টাকার পরিমাণের প্রকৃত সংখ্যাটা নিয়ে আসলে কি বলবেন আপনারা? আমি শুরু করি ডক্টর আব্দুল মজিদ, আপনাকে দিই। ধন্যবাদ। অত্যন্ত পুষ্টিকর একটা বিষয়ে আমরা আজকে আলোচনাটা করছি। ডক্টর আহসান এইচ মনসুর সাহেব যেটা বলেছেন যে বিশ্বে নজিরবিহীন এই যে বেশি টাকা গিয়েছে, আবার ওই 3 সংস্থার ফিগার যা বলা হলো, আমি এই দুটোর মাঝখানে থাকতে পক্ষপাতী। কেননা যারা যেসব সোর্স থেকে তারা ফিগারগুলো বলেন, সে সোর্সের ডাটার এ নিয়েও কিছুটা থাকে, সন্দেহ থাকে, আর কিছুটা অনুমান ভিত্তিক থাকে, কিছুটা হেয়ার্সের উপরে হয়। কিন্তু এটা ঠিক যে টাকা পাচার হয়েছে, পরিমাণ হয়তো 15 টাকা না হয়ে 16 টাকা অথবা 14 টাকা যাই একটা হবে। কিন্তু দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ওনারা বলছেন যে গত 4-5 মাসে কোনো টাকা পাচার হয়নি। এটা কিছুটা ঠিক, কারণ যেভাবে চারিদিক থেকে করা হচ্ছে, যারা নিয়ে যান সেই সব নাটকের কুশলী অপরাধ তারাও এখন অন্তরীণ আছেন অনেকেই, অনেক অবস্থায়। এবং বহির্বিশ্বে কিন্তু প্রতিটা দেশে কিন্তু এই টাকা পয়সা আসা যাওয়ার ব্যাপার নিয়ে একটা তাদের নিজেদেরও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমরা পিকে হালদারের কেসটাকে যদি দেখি, পশ্চিমবঙ্গের সেখানে সে যে প্রচুর জমি কিনতেছিল এবং ইত্যাদি ছিল, এটা কিন্তু ভারতের ওই কেন্দ্রীয় অর্থনৈতিক গোয়েন্দা সংস্থার কিন্তু দৃষ্টি এড়ায়নি। তারা কিন্তু ওইটা সূত্র ধরেই তারা ধরিয়ে করেছে। অর্থাৎ অন্যান্য দেশেও এই টাকা দেওয়ার নেওয়ার ব্যাপারেও এক ধরনের একটা আসতেছে, রেস্ট্রিকশন টাইপের আসতেছে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার ওনারা যেটা বলেছেন যে ওরা বলেছেন যে তেমন ফেরত আসেনি, এই ফিগারটা আমি মনে করি না ঠিক না বক্তব্যটা। কারণ গত কয়েক মাসে রেমিটেন্স যেটা এসেছে, এমনকি এই মাসের এই কয়দিনেও যে রেমিটেন্স এসছে, ওইটা যদি বাংলাদেশ ব্যাংক ভালো করে ক্লাসিফাই করে তাহলে সে দেখতে পারবে ওর ভিতরে একটা সার্টেন পার্সেন্টেজ হচ্ছে শুধু আমাদের প্রিয়, আমাদের যারা বিদেশে যারা চাকরি করেন, আমাদের প্রবাসীরা, তাদের টাকা কত, আর কিছু টাকা কোথাকার টাকা রেমিটেন্স কিন্তু বাড়তেছে। এই রেমিটেন্স কিন্তু ক্লাসিফাই করে দেখলে বোঝা যাবে এটা প্রকৃত প্রবাসীদের রেমিটেন্স না ওই টাকা ফেরত আসে। ফেরত আসার একটা কারণও আছে অন্যভাবে। একটা বললাম ওইসব দেশে এখন রেস্ট্রিকশন আসতেছে, আরেকটা হচ্ছে এখানে একটা চাপ সৃষ্টি হচ্ছেই অটোমেটিক্যালি। তার চাইতে আরেকটা বড় কারণ হচ্ছে যে 2021 কি 22 সালে কিন্তু বাংলাদেশ ব্যাংক বাজেট ঘোষণার আগেই একটা সার্কুলার দিয়ে রাখছিলেন। তাতে বলেছিলেন যে বিদেশে উপার্জিত, শব্দটা বলেছেন উপার্জিত, কিন্তু আসলে অনুপার্জিত টাকা কেউ যদি আনেন, তিনি ওই 2.5% যে ইনসেন্টিভ দেওয়া হয় আমাদের ওই প্রবাসীদের, সেটাও তিনি পাবেন। অর্থাৎ আমার এখনও ধারণা ওই ইনসেন্টিভও নিচ্ছেন এবং টাকাও আসছে। হয়তো ব্যাপকভাবে আসতেছে না, কিন্তু আসতেছে। কারণ এই ফিগার
শুধু রেমিটারদের ফিগার না, কারণ আমরা যে ধরনের লোক পাঠাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি তারা তথ্যের যে কথা কাজ বললেন করছে আপনি। সেই অনুযায়ী এই টাকা আপনার কি এইভাবে মনে হয় এটা খতিয়ে দেখাটা আমাদের জন্য জরুরি? অবশ্যই বাংলাদেশ ব্যাংকের কাছে তো তথ্য আছে। অনেক ধন্যবাদ আপনাকে। চেক করে ডক্টর দেখতে জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ মানে প্রত্যেকে এই সরকারের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে তারা ভীষণ গুরুত্ব দিয়েছেন এবং গভর্নর বলেছেন যে বর্তমান সরকার পাচার হওয়া অর্থ ফেরত আনতে খুবই তৎপর। আপনার কি দেখেছেন এতদিনে আসলে তারা কি কি কার্যক্রম গ্রহণ করেছে অর্থ ফেরত আনার জন্য? এটা তো একটা জটিল জিনিস। যেমন আপনার ফিলিপিনে মার্কোসের টাকা, যখন আপনার মার্কোসের যে ফল হওয়ার 19 বছর পরে ওই টাকা, ইটস এ কমপ্লিকেটেড কেস। ফিলিপিনে ওইটা সাকসেস স্টোরি বিল্ড আপ করছে এশিয়াতে, অন্য কেউ পারে নাই। ফিলিপিনে এই টাকা আনার পর ওই টিমের এক লোক 2008-এ মজিদ ভাই যখন এনবিআর চেয়ারম্যান ছিল, তখন বাংলাদেশ ব্যাংকে কাসেম সাহেব ডেপুটি গভর্নর, ওনার কাছে উনি ফিলিপিনের এক লোককে নিয়ে আসছে। তো গুলশানে একটা মিটিংয়ে আমারে দাওয়াত দিছিল, আমি ওখানে গেলাম। যাওয়ার পরে সে বলতে কীভাবে আনছে তারা। এটা একটা জটিল প্রসেস। সেই প্রসেসে আমাদের যদি লিগ্যাল সিস্টেমের মাধ্যমে আমাদের যে লয়ার, আমরা যদি বিক্রি না হই, দেশের স্বার্থে ওকে বিক্রি দিয়া না আনা সম্ভব, টাইম লাগবে। এবং সেই ক্ষেত্রে ওনাদেরকে উপরে প্রেশার না দিয়া ওনাদেরকে বুদ্ধি দেওয়া উচিত। বুদ্ধি দিয়া তারা নিচ্ছেন, টাকাগুলা নিচ্ছে, তো লোকজনের সাথে যোগাযোগ করতেছে, করতেছে বিভিন্ন মানে লোকজনের সাথে ইয়ে, যেমন ওনাকে যে নিল, এটাও তো একটা ইয়ে। দিস মিনস যে তারা এনবিআর এর সংস্কারে ইয়ে করছে। একটা প্রত্যেকটা জায়গায় আপনার শুধু আমাদের যে গভর্নমেন্টগুলো আসছে, প্রত্যেকটা গভর্নমেন্টের সময়ে অনেক ধরনের ফেলিউর ছিল। সেই ফেলিউরগুলা মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আইন কানুন, সেই আইন কানুনকে বেস করে কিন্তু এখানকার আমাদের লোকজনে এক্সপ্লয়েট করছে এটা। সেইটাকে আমাদের পরিবর্তন করতে হবে। সেটা পরিবর্তন করার জন্য আইন কমিশন বলেন, যে কমিশনে বলেন, বিভিন্ন কমিশন করে, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। টাকা ফেরত আনার ব্যাপারে আপনার যে এখন যে রেমিটেন্সটা বাড়তেছে, এটাও কিন্তু রেমিটেন্সের যে থিওরি আছে, আমার পাবলিকেশন আছে এটার উপরে। রেমিটেন্সের থিওরিটা হলো একটা দেশের যখন খারাপ অবস্থা থাকে, সেই দেশে তখন আপনার লোকে রেমিটেন্স বেশি পাঠায়, তার মধ্যে বাংলাদেশ একটা। কিন্তু আনলাইক দ্যাট, ইন্ডিয়াতে দেশের অবস্থা যখন ভালো থাকে তখন টাকা আসে, বেশি পাঠায় প্রবাসীরা। কেন পাঠায়? ব্যবসা বাণিজ্যের জন্য। আমাদের এখানে করে এটা হলো কালচারাল এবং অ্যাফিনিটি, ফ্যামিলির প্রতি যে মানে অ্যাটাচমেন্ট, এটার কারণে মা বাপে যাতে কষ্ট না করে ছেলেরা ওখান থেকে টাকাগুলো পাঠায়। দিস ইজ এইটা আমাদের এই যে বন্যাটা হলো, এই বন্যার পরে কিন্তু এটা বাড়ছে। এবং এটার আরেকটা আছে সিজনাল ফ্লাকচুয়েশন। সিজনাল ফ্লাকচুয়েশন হলো সেটা আপনার একটা সিজন আছে, যেমন আমাদের দেশে ঘর বাড়ি তৈরি করার জন্য যে সিজন, সেটা হলো ফ্রম নভেম্বর অনওয়ার্ডস আপ টু মার্চ। গ্রামের দিকে যে কনস্ট্রাকশনগুলো হয়, এই কনস্ট্রাকশনের জন্য ওরা 5-6 মাসের অ্যাডভান্স নিয়ে নেয় কোম্পানি থেকে, নিয়ে এটা বাবার কাছে পাঠায়, বাবা মার কাছে পাঠায়। ইন দ্যাট কেস এটা এর ভলিউম কিন্তু উঠে নামে। আবার দেখবেন যে এখন বেশি আছে, কদিন পরে নাও থাকতে পারে। এভারেজে যেমন আপনার ঈদ মুসলমানের জন্য 2টা ঈদ, তারপরে আপনার দুর্গাপূজা হিন্দুদের, তারপরে খ্রিস্টানদের যে ইয়েটা আছে, যে বড়দিন, এগুলাকে উপলক্ষ করে কিন্তু আপনার আমরা পাচার হওয়া অর্থ মানে যে দেশে চলে যায়, সেই দেশের কি সহযোগিতা আসলে দরকার আমাদের ফেরত আনার জন্য, সেটা নিয়ে একটুখানি জানতে চাইবো ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে। কয়েকদিন আগেই আসলে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টা আসলে পাচার হওয়া অর্থ ফেরতের ব্যাপারে সহযোগিতা চেয়েছেন চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে, এবং তারা আসলে আশ্বাস দিয়েছেন যে সম্ভাব্য সকল সহযোগিতা তারা দেবেন। পাশাপাশি
সিঙ্গাপুরের রাষ্ট্রদূত যখন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছেও এই সহযোগিতাটি চেয়েছেন। বিভিন্ন তথ্য বলে যে পাচার হওয়া অর্থ একটা বড় অংশ সিঙ্গাপুরে চলে গেছে। এখন আমার কথা হচ্ছে সেই সহযোগিতাটা কিভাবে আসতে পারে এবং তারা আসলে সহযোগিতা কেন করবেন, কারণ টাকাটা তো আসলে তাদের হয়ে গেছে এখন যখন ওইখানে চলে গেছে। এই মার প্যাচটা কি? এটা ওদের সুবিধা ফেরত দেয়া না, পাওয়াটা রাখা। হ্যাঁ, বলছি বিষয়টা বলছি এভাবে, আগে কিন্তু এগমন্ট চুক্তি ছিল না, একটা চুক্তি আছে। আমাদের এই বিভিন্ন রাষ্ট্রগুলো তারা পারস্পরিক সহযোগিতা করবে বলে একটা চুক্তি করা আছে। ওকে, বাংলাদেশ সেটা সদস্য। হ্যাঁ, বাংলাদেশ সদস্য। ওইটার আওতায় আগের তুলনায় এখন পারস্পরিক সহযোগিতা করবার একটা প্ল্যাটফর্ম আছে, এক। দুই হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বারে যেটা বললাম, ওই দেশগুলোতেও একটা সচেতনতা গড়ে উঠছে যে একজন এসে, আমার সমাজের একটা ক্রয় বিক্রয়ের একটা ডিসিপ্লিন আছে। এখন একজন যদি কিছু বাড়তি টাকা, বেশি টাকা এনে, আমি পিকে হালদারের কথাটা আবার বলি, সে দেখা গেল যে ওখানে দাম দিয়ে দিয়ে বাড়ি কিনতেছে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো তখন ওখানকার লোকেরা বললে, এ লোক কোত্থেকে আসলো, হাইয়ার প্রাইসিং। হ্যাঁ, হায়ার প্রাইসিং করে করতেছে, তো আমার বাজারকে ডিস্টেবিলাইজ করছে। ওই ডিস্টেবিলাইজ করার চেতনার থেকেই কিন্তু তার ওখানে এটা হয়েছে। আমেরিকাও তাই, আমেরিকাও সাম্প্রতিককালে গত কয়েক বছরে তারাও কিন্তু লক্ষ্য করেছে কোন কোন দেশ থেকে কোন কোন যুবরাজেরা টাকা পয়সা এনে তার এখানে তার বাজারের ডিসিপ্লিন নষ্ট করতেছে, এটা কিন্তু তারাও লক্ষ্য করছে। মানি লন্ডারিং আইনের প্রবর্তন এবং এইটার উপরে বেশি জোর আমেরিকা এই জন্যই দিয়েছে যে এক দেশের টাকা যেন আর এক দেশে যেয়ে সন্ত্রাস বা এইসব কাজে যেন ইন্ধন না যোগায়, সেই জন্যই এত কড়াকড়ি। হ্যাঁ, একটা টাইম ছিল, আমাদের দেশেও ছিল, আমরা বলেছিলাম বিদেশি তুমি যদি $1000 বা $1,00,000 আনতে পারো, তোমাকে আমি নাগরিকত্ব দিয়ে দেবো, বা তোমাকে আমি এই ফ্যাসিলিটি দেব। কারুর কিছু কিছু সময় ওই প্রয়োজনও ছিল যে আমার বিদেশি কিছু টাকা আসুক, কিন্তু তারা এখন সারপ্লাস্ট হয়ে গেছে। যেমন কানাডা কিন্তু খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখছে যে তাদের দেশের সামাজিক যে সম্মিতি বা দ্রব্যমূল্যের যে দাম টাম ইত্যাদি, সেখানে বাইরের এসে তারা এখানে করছে, কিন্তু সে পারছে কেন? কারণ তার জায়গা বেশি, সমস্যা হয়নি। অস্ট্রেলিয়াও তাই, তার প্রচুর জায়গা আছে, আচ্ছা ঠিক আছে বাইরে নিচ্ছে। মালয়েশিয়া মাঝখানে একসময় খুব ছিল, যার জন্য আমাদের এরা যে সেকেন্ড হোম করতে পেরেছে। এইসব জায়গাগুলোতে একটা পরিবর্তন আসতেছে তাদের সরকারের, সেই জন্য তারা বলছে যে আমরা সহায়তা করবো। সহায়তা ওইটাই যে আপনার টাকা অমুক নিয়ে গেছে, আমি তার কাছ থেকে কেড়ে নিয়ে আপনারে ফেরত দেবো, এটা না, ওরা পারেও না। তার অর্থনীতিতে যে টাকা ঢুকে গেছে সে সহজে ওই টাকা দিয়ে দিতে চাওয়ার কথা না তার, কিন্তু সে এইটা করবে। আর যাতে কেউ না যেতে পারে বা আর যাতে কেউ এখানে স্বস্তি না পেতে পারে সেই ব্যবস্থা তারা করবে। ফেরত আর আসলো না, ফেরত আর বলছি যে আমি বলছি ফেরত কথাটাও আরেক রকম। আমরা যখন খেলি না, ওই যে ক্যারাম খেলি না, ক্যারাম খেললে আপনি দেখবেন গুলিটা আপনি এখান থেকে মারলেন, ওখান থেকে রিবাউন্ড করে এখানে এসে একে হিট করলো। আমাদেরও দুই দেশের, বাইরের দেশ আর আমার দেশের ভিতরে একটা সচেতনতা বা একটা পলিসিগত ব্যাপার উঠতেছে এইভাবে যে আমি এখান থেকে যদি খুব ডিসকারেজ করতে থাকি, তুমি যাতে না যেতে পারো, গভর্নর যেমন বলেছেন গত 5 মাসে যায়নি, এই যেমন একটা রেস্ট্রিকশন স্টির হয়। আর ওখানেও যেমন যদি ওই চিন্তা চেতনাটা হয় যে ভাই তোমার টাকার আমার দরকার নেই, বা তুমি এই নিয়ে আমার এই সমস্যা করো না, তুমি জেল খেটো না, তুমি আমার সমস্যা করো না, এই চেতনা যখন ওখান থেকে আসে, তখন ওই লোকের টাকা নিয়ে সে ভাবে আমি দেশেও থাকতে পারলাম না, আমি দেশেও থাকতে পারলাম না, আবার এখানেও এসে তো জায়গা পাচ্ছি না। সিঙ্গাপুরের কাছ থেকে সাহায্যটা পাওয়ার কথাটা উঠছে কেন? সেখানে আমাদের এখানকার কিছু কিছু লোক নিয়মতান্ত্রিকভাবে, তারা মনে করেন নিয়মতান্ত্রিকভাবেই তারা এখানে তার দেশে মানুষের চাকরি পায় না, কোনো পায় না, এই অসুবিধা। সেখানে যে তিনি 42তম ধনী দেশ হন, ধনী কোম্পানি হন, কেন হন? ওখানে একটা হ্যাভেন তার হয়েছে, সে নিয়ম কানুন দিয়ে। এখন ওখানে কিন্তু সিঙ্গাপুর বছর 2 আগে কিন্তু
খুব কড়া একটা অভিযান চালাইছিল, ভাই তুমি টাকা কোত্থেকে আনছো, আমার এখানে কেন আনছো ইত্যাদি ধরা কিন্তু শুরু হয়েছিল। তবে ওইসব ধরাধরির কারণেও ওখানেও একটা আবহাওয়া অন্য ধরনের হচ্ছে, যে আমি তো এখানেও সমস্যা হচ্ছে, মানে আন্তর্জাতিকভাবে এটা তৈরি হয়েছে আসলে। দুই দিক থেকে তৈরি হলেই কিন্তু এই ফ্লাইট অফ ক্যাপিটাল, ফ্লাইট অফ মানি এটা কমে আসবে ন্যাচারালি। আপনার আমি বলি ওই যে লস অ্যাঞ্জেলেসে যে আগুন, এটাও কিন্তু একটা ইন্ডিকেটর এই অর্থে যে অনেকে ওখানে যে খুব সুন্দরভাবে বাড়িঘর বাড়িটারি খুব ছিলেন, এখন দেখছেন কি অবস্থা। এর কিন্তু এইগুলোর কিন্তু ইম্প্যাক্ট, অর্থাৎ প্রকৃতি নিজেও কিন্তু একটা প্রতিশোধ নিচ্ছে নানানভাবে। সেই নিয়ে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যে টাকার মালিক সে ভাববে কোথায় গেলে আমার ভালো হয়। টাকা ফেরত আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা টাস্ক ফোর্স গঠন করেছে। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকারের টাস্ক ফোর্স যে গঠন হয়েছে তার উদ্দেশ্যগুলো আমরা একটু দেখে আসি। বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ বা সম্পদ চিহ্নিত করা এবং তদন্তে সংশ্লিষ্ট সকল পক্ষকে সহায়তা করা, পাচারকৃত সম্পদ উদ্ধারে দায়ের করা মামলাগুলোর কার্যক্রম দ্রুত সম্পাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা ও তা দূরীকরণে উদ্যোগ নেওয়া, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া, জব্দ বা উদ্ধার হওয়া সম্পদের ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ ও তথ্য আহরণ এবং পাচার হওয়া সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষের সক্ষমতা বাড়ানো ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন। টাস্ক ফোর্সের অগ্রগতি আসলে কি, আমি যদি স্যার আপনার কাছে শুনি। দেখুন, এটা তো টাস্ক ফোর্সকে দায়িত্বটা দেওয়া হয়েছে প্রথমে যখন এই গভর্নমেন্ট আসলো, এই ইনস্টেবিলিটির ভিতরে তারা একটা মোডাস অপারেন্ডিটা তৈরি করছে, টার্মস অফ রেফারেন্স। এখন ওনাদের কাজ, যেমন আপনার ধরেন হিস্ট্রিক্যালি যদি আপনি দেখেন যে আমাদের এখানকার যত রুলার ছিল সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যারা এরকম কাজের সাথে জড়িত হইয়া পরে দেশ ছাড়ি চলে গেছে, তাদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রথম দিকে যেমন এরশাদ সাহেবেরটাই আমরা দেখছি যে এরশাদ সাহেব যাওয়ার পরে ফেয়ার ফ্যাক্সকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো ইয়ে করার জন্য, পরবর্তীতে কিন্তু এটা কম্প্রোমাইজ হয়ে গেছে, এটা আর এই আলোর মুখ দেখে নাই। এখন এনারা যেটা বানাইছে টার্মস অফ রেফারেন্স বানানো তৈরি করা ইসে মেকানিক্যাল প্রসেস করলেন। এখন এটা যদি বাস্তবায়ন না করেন তাহলে তো এটার কিছু নাই। হোসেনি মোবারক, তারপরে ইরানের শাহ থেকে আরম্ভ করি যত রকমের রুলার যারা সারা পৃথিবীর যে সমস্ত লোক এক দেশ থেকে অন্য দেশে ক্ষমতাচ্যুত হয়ে চলে গেছে, তাদের যে টাকাগুলা সেই সম্পদগুলা কিন্তু আনতে পারে নাই। সুইজারল্যান্ডের ব্যবসায়ী হলো এটা যে বিদেশ থেকে যে পলাতক লোকজন আসে ওদের টাকাগুলো পরে মাইরে ফেলে খায়, কারণ এই লোক তো এতদিন বাঁচে না। তখন তার সাকসেসর টাকা যে নিবে তখন বলবে যে তোমার ট্যাক্স রিটার্ন জমা দাও, ওইটা করো সেটা করো, তখন আর কিন্তু এই টাকা ফেরত আনার জন্য এরা চেষ্টাও করে না, ভয়ে, কারণ তারা উল্টা তারে টান দিবে, বুঝছে তোমার ট্যাক্স রিটার্ন ছাড়া তুমি কীভাবে এখানে টাকা আনলা। এবং দে এনকারেজ দ্যাট, এটা যদি হয় তাহলে তাদের কিন্তু বিরাট একটা লাভ আছে। আমেরিকাতে যদি আপনি ধরেন $3 বিলিয়ন বাংলাদেশ থেকে গেল, কানাডাতে গেল 4 বিলিয়ন, এরকম গেল, সবাই তো বলতেছে টাকাটা ফেরত যে আনবেন, সেই ফেরত আনার জন্য ওই গভর্নমেন্টও কিন্তু সঠিকভাবে আপনাকে সহযোগিতা করে না। এখন মজিদ ভাই যেটা বললো যে এখন একটা কোলাবোরেশন হইতেছে, ইন্টারনেট IMF এবং অন্যান্য সংস্থাগুলা এটার সাথে জড়িত হয়েছে। এই যে এগমন চুক্তি এগুলা কেন করছে, এগুলো করার মধ্য দিয়ে সবাইকে একটা রুলের মধ্যে বাইন্ডিং করে আনতেছে। এবং আপনার পাচারকৃত টাকা ফেরত আনা ডিফিকাল্ট, এটা কিন্তু আপনার ওই গভর্নমেন্টের সহযোগিতা ছাড়া আপনি পারবেন না, ওই যে গভর্নমেন্ট। এবং এটার যে আইন কানুনগুলা এটাও কিন্তু আপনার কমপ্লিকেটেড, এবং আমাদের এখানে এই ধরনের এক্সপার্ট কম, লিগাল এক্সপার্ট কম। এবং একই লোকে যেমন ফিলিপিনে আমাদের যে রিজার্ভের টাকা 8 কিলো, সেখানে এখনো পর্যন্ত কি ওই টাকার কোনো সুরাহা হয়েছে? এটা হয় নাই। এই কারণে আমরা যখন এখান থেকে সুইফট সিস্টেমের যে টেকনোলজিক্যাল প্রবলেমকে র্যানসম করে, টেকনোলজিক্যাল যে আপডেট হয় নাই তাদের, এটা সেটার কারণে সুইফটও এটার জন্য লায়াবল। আমাদের এখান থেকে যে টাকাটা বাইর করলো, এন্ট্রি দিল, সেই এন্ট্রিটা যখন আপনার ইন্টারন্যাশনালি আপনার যে ট্রানজ্যাকশানটা হলো,
সেখানে ফেডারেল রিজার্ভ সিস্টেমে যখন আমি তখন বাংলাদেশ ব্যাংকের বোর্ডের মেম্বার, এবং এটা নিয়ে এক লোক রাকেশ আস্তানা, মনে আছে মজিদ ভাই? রাকেশ আস্তানা নামে এক কনসালটেন্ট ছিল, ও আইসা বিল চাইতেছে। আমি বলি যে তুমি বিল তো উল্টা তোরে বান্ধি রাখবো আমরা, কারণ তো তুমি আমাদের কনসালটেন্ট, তুমি এখন যে বুদ্ধি দিছো ওই বুদ্ধিতে আমার টাকা আটকে গেছে, এবং এই যে সফটওয়্যারের সিস্টেম এগুলো তো ওরা করছে। ওই রাকেশ আস্তানা ওই দিন ঘামায় গেছে আপনার, মানে হি আর সোয়েটিং যখন আমি আমি বলি কিসের বিল? আমি তখন নতুন ঢুকছি, এই যে ইয়েটা ডিক্লেয়ার হওয়ার পরে তারপরের দিনে আমার কিন্তু ওখানে বোর্ডে মেম্বার করছে। এইটা ধরার পরে ওই বেটা কিন্তু ভয় পেয়ে গেছে, আর আসে নাই বাংলাদেশে, আর আসে না। সুইফটের লোক এখনও কিন্তু বাংলাদেশে আসে না, এখানে ওরা ভয়ে আসে না, কারণ ওদেরও দুর্বলতা আছে, ওদের লিগ্যাল প্রবলেম আছে। বাংলাদেশ গভর্নমেন্ট যদি ওদেরকে এখানে আটকায় ছুটতে পারবে না আমাদের আইনে। আমি একটু যোগ করি, যোগ এবং একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে যেহেতু, মানে আমাদের যে আজকে বিষয় ছিল যে অর্থ ফেরত আনা যাবে কি, প্রশ্নবোধক চিহ্ন, এটার উত্তরটাও আপনি দিবেন। হ্যাঁ সেটাই, আমি ওইটা একটু যোগ করি ওর সাথে। আপনি ওই যে টিওআর যেটা আছে ওখানে দেখবেন সব জায়গার থেকেই একটা সামাজিক পদ্ধতিগত এবং সরকারের একটা কঠোর কমিটমেন্টের একটা ইঙ্গিত ওখানে আছে। কঠোর হতে হবে, কারণ সামাজিকভাবেও যেমন চাপ সৃষ্টি হতে হবে, তেমনি রাষ্ট্রকেও কমিটেড হতে হবে যে আমি এটা আনবো। এখানে সিঙ্গাপুরের থেকে একটা টাকাই কেবল আনতে পারা গিয়েছিল, সেখানে কিন্তু গভর্নমেন্ট হয়তো ৭৬ টাকা আনতে যে ৯৬ টাকা খরচ করেছে, কিন্তু করেছে একটা জেদের বসে বা একটা বিশেষ কাজ। ওই জেদটা জাতীয় জেদ হতে হবে যে না টাকা আমি আনবো, এবং এখানে যা যা করা লাগে ওই যে বলছে দুদকের সবাইকে সহায়তা করতে হবে এইটাতে। এখন এইটার জন্যে আমি মনে করি যে আমার এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি হতে হবে, আমাদের কনস্টিটিউশনের ২০-২ ধারায় আছে যেটা, যে রাষ্ট্র এটা নিশ্চিত করবে যে কেউ যেন অনুপার্জিত অর্থ ভোগ করতে না পারে। হ্যাঁ, অর্থাৎ এই অবৈধ টাকা তাই বিদেশে দিয়ে হ্যাঁ ই ক্যান নট এনজয় কথাটা বলা আছে। তা সমাজ যদি সেইটা যদি স্ট্রংলি না বলে বা না হয়, শুধু একজন রাষ্ট্রকে নির্বাচিত করে যারা, তার কাছ থেকে অর্থাৎ সমাজ থেকেও একটা চাপ উঠতে হবে, সামাজিকভাবে ওই লোকরে বয়কট করার একটা পলিসি ধ্যান ধারণা আসতে হবে, এবং তাকে সামাজিকভাবে একঘরে করতে হবে। করলে তখন এটার একটা উপযুক্ত বিষয় হবে, কারণ ওই লোক কতদিন বাঁচবে। কিন্তু সে যদি তার এই সামাজিকভাবে অপদস্থ হতে থাকে সিস্টেমের দ্বারা, সেই জন্যই ওই যে বারবার বলা হয় যে কারা নিয়ে গেছে তাদের তালিকাটা প্রকাশ করেন পার্লামেন্টে ইত্যাদি, তো এটা আবার করা হয় না, যায় না ইত্যাদি। আত্মীয়তা করবে না। হ্যাঁ, এখানে সকলের মধ্যে একটা সমন্বিত ঐক্যবদ্ধ দৃঢ় প্রত্যয় লাগবে, এবং এর সাথে অবশ্যই ওই প্রত্যয় থেকেই সে বিদেশের সাথেও যেমন নেগোসিয়েট করবে, তেমনি এখানে একটা পরিবেশ সৃষ্টি করবে, এমন পরিবেশ যে এখানে যদি কেউ দেখে যে আমি তো একঘরে হয়ে যাচ্ছি, আমার এই টাকা নিয়ে যেয়ে লাভ কি হলো, আমার তো এখানে কিছু থাকছে না। ওই যে জব্দ করার কথাটা কি বলছে না, এই জব্দ করার ব্যাপারগুলো যদি খুব স্ট্রং হয় তাহলে কিন্তু আর এটা হয় না। যেমন আমরা বেনজিরের যে কি বলে ওই রিসোর্টের ওইটা সরকার শুনলাম জব্দ করেছে, এখন যদি জনগণকে ভালো করে জানানো যায় সত্যিই জব্দটা করে আপনি ওটা ব্যবহার করছেন কিনা বা না করছেন কিনা, যদি তা না করেন তাহলে মানুষের আপনার এই জব্দ করার উপরেও মানুষের আস্থা থাকবে না। তো সুতরাং এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে যাতে সকল দিক থেকে যেন একটা যৌক্তিক একটা চাপ সৃষ্টি হয়। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। সে মানসিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আর্থিকভাবে হোক, আইনগতভাবে হোক। আইন একটা লম্বা চওড়া জিনিস, আইন সহজে শেষ করে সব প্রসেস করে যাওয়া যায় না। একজন মানুষ টাকা পয়সা বিদেশে নিয়ে গেছেন, এইটা নিয়ে পত্রিকায় রিপোর্ট করলো, আদালতে যেয়ে ওই আদালত প্রথমে সুমোটো হয়ে বললো না এটা তদন্ত করো, সেই আদালতে যেয়ে ওই পক্ষ যেয়ে বললো এটা আমার মৌলিক অধিকার, আমার এই টাকা যদি আপনি এখন ইনকোয়ারি করেন তাহলে আমার মানুষের কি হবে, মান সম্মান নষ্ট হবে। তো উনি যখন টাকাটা নিয়ে গেছিলেন তখন তার মৌলিক অধিকারের কথা ছিল না, যে তিনি দেশের এতটা মানুষের ভাগ্য ছিনিয়ে নিয়ে
আমাদের সমাজে ব্রিটিশ প্রবাদেই যে গরিবেরা রাঁধে বাড়ে বড়রা খায়, তা এখন এই যে বড়রা যে খায় আর গরিবদের টাকা নিয়ে যায়, এইটার যদি একটা সামাজিক প্রতিরোধ বা বিষয় চিন্তা চেতনায় যদি না আসে তাহলে এটা হবে না। তো সেই জন্যই সরকারের অর্থাৎ রাষ্ট্রের খুব দৃঢ়চিত্ত প্রত্যয় থাকতে হবে যে হ্যাঁ টাকা ফেরত আনবো। ডক্টর জামালউদ্দিন আহমেদ, শেষ একেবারে 1 মিনিটে বলবেন যে দেশের টাকা দেশে ফেরত আসা নিয়ে আপনি কতটা আশাবাদী? আমি দাবি করব যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে, ক্রিমিনালের বিচার হয় না, থানা লুট করছে তার বিচার নাই, জেলখানা ভাঙি আসামি পলাইছে সেটার বিচার নাই, তারে এখনো ধরেও নাই, এটার ডিক্লারেশন নাই। বেনজিরের ব্যাপারে ছাগলমতিউরের সম্বন্ধে যে নিউজগুলো আমরা টেলিভিশনে আমরা তো মানে দেখছি, এগুলা যদি 10%ও সত্য হয় তাহলে তো সেই লোকের সম্বন্ধে এখন তো কোনো খোঁজ খবর নাই। তার মানে কি পরীক্ষার বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যেতেছে। এটা হলো বিচারহীনতার সংস্কৃতি। প্রধানমন্ত্রী সেই দারোয়ান যার 450 কোটি তাকে ধরা হয়েছে কিনা জানি না, তাহলে কিংবা একজনের পিএ তার এত টাকা চলে গেল। এবং এই জিনিসগুলা বিচারহীনতার সংস্কৃতি, এখান থেকে বাইরে আসলে অনেক কিছুই সমাধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমাদের বাংলাদেশের বিদ্যমান মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী আদালত দেশে বা বিদেশে অবস্থিত মানি লন্ডারিং অপরাধলব্ধ সম্পত্তি অধিগ্রহণ করতে পারেন। এমনকি সেই অর্থ বা সম্পদ শনাক্ত করা সম্ভব না হলে অভিযুক্ত ব্যক্তির দেশে থাকা অন্য অর্থ ও সম্পত্তি ক্রয় করার বিধানও আছে এই আইনে। এই আইনে বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করে সেই দেশের থেকে অর্থ পাচার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য চাওয়ার সুযোগও অবারিত রয়েছে। আমরা চাই আইনের এই বিধানগুলোর বাস্তবায়ন হোক, আমাদের দেশের টাকা দেশের মানুষের কল্যাণে ব্যবহৃত হোক। এই চাওয়াটা নিশ্চয়ই অনেক বড় না। এই চাওয়াটি রেখে আজকের আয়োজন শেষ করছি প্রিয় দর্শক। আবার দেখা হবে, আবার কথা হবে।